কখনো যে সংলাপটা শুনে অনেকে বিদ্রুপ করত, উই আর লুকিং ফর শত্রুজ, আজ সেই কথাই যেন বাস্তবের আতঙ্ক হয়ে ফিরে এসেছে। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক আর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাতের ঘুম এখন কার্যত উধাও। কারণ যাকে 17 বছর ধরে কারাগারের অন্ধকার প্রকণ্ঠে বন্দি করে রেখে ধীরে ধীরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেই পুরনো ডন, সেই একসময়ের অ্যাকশন হিরো আবারও ফিরে এসেছেন দাপটের সাথে। আর এই প্রত্যাবর্তন কোনো সাধারণ কামব্যাক নয়, এটি বাংলাদেশের রাজনীতি ও ভূ রাজনীতির এক বিশাল মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। কথায় কথায় বাংলাদেশ দখলের হুমকি, অযথা গালিবাজি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়েছে। কিন্তু এবার সেই ভাষণের জবাব দিতে সরাসরি মাঠে নামছে সরকার। আর এই অ্যাকশন প্ল্যানের সবচেয়ে বড় তুরুপের তাস হিসেবে আলোচনায় উঠে এসেছে পুরনো সেই নাম, লুৎফরজামান বাবর। হ্যাঁ, ঠিকই শুনছেন। যদি সত্যিই দেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবরের প্রত্যাবর্তন ঘটে, তাহলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক হিসাব যে উলটপালট হয়ে যেতে পারে তা নিয়েই এখন দিল্লিতে বাড়ছে অস্বস্তি। কেন ভারতের কাছে বাবর এত বড় আতঙ্ক? কেন তাকে ভারতের যমদূত বলা হয়? আজকের এই এক্সক্লুসিভ রাজনৈতিক থ্রিলারে আমরা জানব ভারত বনাম বাবরের সেই বহুল আলোচিত শক্তির খেলায় আসল মাস্টার প্ল্যান। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী আচরণে যেন এক ধরনের বাড়াবাড়ি আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তার বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তার হাতের মুঠোয়, সুযোগ পেলেই তিনি নানা ধরনের ফাঁপা হুমকি ছড়ে দিচ্ছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন আজকের ঢাকা আগের মতো নেই, তাই এই চোখ রাঙানিতে বাংলাদেশও চুপ করে বসে থাকেনি। শুভেন্দুর এমন বক্তব্যের পর সাবেক স্পিকার মেজর হাফিজউদ্দিন এক কঠোর প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করে দেন, ভারত তো দূরের কথা, খোদ আমেরিকা কিংবা ট্রাম্পের এই দেশ দখলের সাহস নেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ক্ষমতা থাকলে এসে দেখাক। এমন জবাব দেওয়া হবে যে সব দাদাগিরি মুহূর্তেই মাটিতে মিশে যাবে। তার এই বক্তব্যের পর শুভেন্দুর অহংকারে বড় ধাক্কা লাগে বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে কথার লড়াইয়ে কোণঠাসা হয়ে শুভেন্দু অধিকারী এবার নতুন কৌশল নিতে শুরু করেছেন। নিজের রাজ্যের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন তিনি। সেই কারণেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই অনুপ্রবেশের অজুহাত তুলে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিশাল জমি হস্তান্তরের নির্দেশ দেওয়ার পরিকল্পনা সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের উস্কানিমূলক সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে নতুন করে সংকটের মুখে ঠেলে দিতে পারে। অন্যদিকে শুভেন্দুর এমন অবস্থানের জবাব দিতে নড়েচড়ে বসেছে তারেক রহমানের সরকারও। বর্তমানে মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৪৯ হলেও অনেকেই প্রশাসনিকভাবে নতুন হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে ধীর গতি তৈরি হয়েছে। সেই অবস্থার পরিবর্তনে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক অন্দরে জোর আলোচনা চলছে। সরকারি কাজে গতি আনতে এবার সামনে আনা হচ্ছে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, গাজীপুরের KM ফজলুল হক মিলন, ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, টেকনোক্র্যাট কোটায় ডক্টর আসাদুজ্জামান নিপন সহ আরও কয়েকজন পুরনো ও কড়া অবস্থানের নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামলাতে এখন এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি একই সঙ্গে রাফ অ্যান্ড টাফ অভিজ্ঞ। আর এই জায়গাতেই আবারও সামনে এসেছে লুৎফরজামান বাবরের নাম। তাকে ঘিরে সরকার যে পরিকল্পনা সাজাচ্ছে তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের সাউথ ব্লকে বাবর নামটি আজও আতঙ্কের প্রতীক। এর পিছনে রয়েছে বহু পুরনো এক আলোচিত ইতিহাস, যাকে একসময় ফাঁসির দড়ির মুখোমুখি করা হয়েছিল। সেই মানুষটি ২০২৬ সালের নির্বাচনে নেত্রকোনায় ৪ আসন থেকে ১,২১,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে প্রমাণ করেছেন জনপ্রিয়তাকে জেলের দেয়ালের ভেতর বন্দি রাখা যায় না। ১৭ বছর ধরে ছোট্ট অন্ধকার ছেলে আটকে রেখে যাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি আজ সাদা দাড়ি আর সাদা পাঞ্জাবিতে আগের চেয়েও বেশি হিসেবি ও শক্তিশালী হয়ে ফিরেছেন। ৮০ দশকের সাধারণ কেসিও ঘড়ির ব্যবসায়ী থেকে ২০০১ সালে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তার স্টাইল ও প্রভাব দুটোই বদলে যায়। কালো চশমা, স্পাইক করা চুল আর কঠোর ব্যক্তিত্ব তাকে প্রায় সিনেমার অ্যাকশন হিরোতে পরিণত করেছিল। অপরাধ দমনে তিনি গঠন করেছিলেন বিশেষ বাহিনী র্যাব। তার প্রভাব এতটাই ছিল যে সীমান্তে বিএসএফও অনেক সময় সতর্ক অবস্থানে থাকত। তবে ভারতের কাছে তিনি সবচেয়ে বড় আতঙ্ক হয়ে ওঠেন 2004 সালের সেই 10 ট্রাক অস্ত্র মামলার পর। ভারতীয় গোয়েন্দাদের দাবি ছিল রকেট লঞ্চার সহ বিপুল অস্ত্রের সেই চালান ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল। তাদের মতে বাবর এমন একজন কৌশলী খেলোয়াড় ছিলেন যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স অঞ্চলে অস্থিরতা তৈরির পরিকল্পনা করেছিলেন। সেই থেকেই ভারতের চোখে বাবর একজন বিপজ্জনক নাম। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্বে রয়েছেন দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদ। তাই অনেকে মনে করছেন বাবর মন্ত্রিসভায় ফিরলেও শুরুতেই পুরো ক্ষমতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন না। তবে রাজনৈতিক সূত্রগুলো বলছে তাকে বড় দায়িত্ব বসানোর আগে সালাউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে সরিয়ে নেওয়া হতে পারে। যদি সত্যি বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় কোনো পদে বসেন, তাহলে সীমান্ত নিয়ে শুভেন্দুর সব কৌশল ভেস্তে যেতে পারে। কারণ সীমান্ত নিয়ন্ত্রণের পুরনো খেলোয়াড় যখন আবার মাঠে ফিরবেন, তখন শুভেন্দুকে কঠিন চাপে পড়তে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাবরের মতো কড়া স্বভাবের নেতাদের সঙ্গে রাজনৈতিক সংঘাতে জড়ানো যে মোটেও সহজ নয়, সেটাও খুব দ্রুত টের পেতে পারেন শুভেন্দু। এর পাশাপাশি ভারত আরেকটি বড় কৌশলগত ধাক্কাও খাচ্ছে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে 10 বছর মেয়াদী একটি গোপন গোয়েন্দা চুক্তির বিষয়টি এখন আর গুঞ্জন নয়, বরং বাস্তব আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই সমঝোতার ফলে ভারতের দীর্ঘদিনের আঞ্চলিক প্রভাব প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একসময় ধারণা ছিল ঢাকায় যে সরকারি আসুক না কেন, তারা দিল্লির প্রভাবের বাইরে যাবে না। কিন্তু এখন দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। তারেক রহমানের সরকারও বড় বড় গুরুত্বপূর্ণ পদে ভারতপন্থীদের বদলে ভারত বিরোধী অবস্থানের নেতাদের গুরুত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি, মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষক ও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।